নীল নিজের ইলেকট্রিক স্কুটারে করে সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়াল। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে। আরে ভাই, কতদিন পর তোর সঙ্গে দেখা, কেমন আছিস বল? শুভ্র চোখ দিয়ে মেপে নিল নীলকে। নীলের পোশাক সুন্দর হলেও দামের দিক থেকে শুভ্রর ধারে কাছেও যাচ্ছে না। তাই দেখে শুভ্রর চোখে স্পষ্ট কৌতুকের ছাপ। শুভ্র বেশ ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, আজকাল ম্যাজিক দেখিয়ে পেট চালাচ্ছিস নাকি? বলেই হো হো করে হাসতে শুরু করল শুভ্র। নীল আবেগের সাথে নিজের ইলেকট্রিক স্কুটারটা দেখিয়ে বলল, তোর গাড়িটা তো দেখলাম, এবার আমার পক্ষীরাজটা দেখ। একবার চাপলেই মনে হবে খোলা আকাশে উড়ছিস, যেন পিসি সরকারের ম্যাজিক। নীলের আওয়াজে মায়া জড়িয়ে রয়েছে। শুভ্র কিছুক্ষণ হা করে নীলকে দেখল, তারপর সশব্দে হেসে উঠল। থাক বাবা, তোর ওই পক্ষীরাজ তোকেই মানায়। নীল বেশ বুঝতে পারল শুভ্র ওকে নিয়ে ব্যঙ্গ করছে। আগেও শুভ্র এমনই ছিল। লম্বা সুঠাম দেহের অধিকারী শুভ্র ছিল স্কুল কলেজের স্পোর্টস ক্যাপ্টেন। বহু মেয়ের ক্রাশও ছিল। সেই সময়ও নীলকে নানাভাবে তাচ্ছিল্য করার সুযোগ খুঁজত শুভ্র। আজও সেই প্রবণতা ওর যায়নি। নিজের মনের ভাব প্রকাশ না করে শুভ্রর সাথে রিইউনিয়ন পার্টি হলে ঢুকে পড়ল নীল। শুভ্রর পোশাকের চাকচিক্য, ওর বড়লোকি চালে প্রায় সব বন্ধুরাই ওকে নিয়ে মাতামাতি শুরু করল। বাইরের দেখনদারি নেই বলে নীলকে যেন চিনতে পেরেও না চেনার ভান করল সবাই। আঘাত পেল নীল। অনেক প্রত্যাশা নিয়ে সে এসেছিল এখানে, তার ফেলে আসা শৈশব খুঁজে পাবে বলে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কত পাল্টে যায়। স্কুল কলেজে এক বেঞ্চে বসা বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আর যেন চিনতেও পারছে না নীলকে। আহত নীলের মনে হল, আসলে এই দুনিয়ায় সবাই টাকার বশ। অবশ্য পাশাপাশি আরও একটা কথা মনে হল নীলের। এই পার্টিতে আজ যারা এসেছে, পরস্পরকে দেখে এত আন্তরিকতা দেখাচ্ছে, সবটাই তো মিথ্যে। যে ভালোবাসা ওরা দেখাচ্ছে সেটা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা নয়, স্ট্যাটাস আর অর্থের প্রতি শো অফ মাত্র। দীর্ঘশ্বাস ফেলে নীল ভাবে, অন্তত এরা তার সাথে যে আচরণটা করছে তাতে কোনো মিথ্যে নেই। এটুকুই সান্ত্বনা। নীল পার্টি হলের কোণে একটা চেয়ারে গিয়ে বসে। ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখে নীলের মুখে চওড়া একটা হাসি ফুটে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, 2 crore is credited in your bank account। নীল ফোনের স্ক্রিনে চুমু খেয়ে আপন মনেই হাসতে থাকে। নিজেকে যেন রাজার মতো মনে হচ্ছে নীলের। নীল শশাঙ্ক রায়চৌধুরীকে বলেছিল, আগামী 24 ঘন্টার মধ্যে যদি 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, তবে রায়চৌধুরীদের সঙ্গে হওয়া তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। শশাঙ্ক রায়চৌধুরী তার কথা রেখেছেন। রায়চৌধুরীরা এখন প্রায় নীলের বশেই, আর সেটা খুব ভালোভাবে বুঝতে পারে নীল। হঠাৎই একটা হইচই পড়ে যায় পার্টি হলে। নীলের হুঁশ ফেরে। সে দেখে সব বন্ধুরা হলের গেটের কাছে ভিড় করেছে। নীলের মনে প্রশ্ন জাগে, কে এসেছে? সে উঁকি ঝুঁকি মেরে, দ্য গ্রেট রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ। এই শুনে সবাই হাততালি দিয়ে উঠল, অভিনন্দন জানালো সোহিনীকে। নীল কিন্তু মনে মনে মজা পাচ্ছিল। যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দে সোহিনী এত উচ্ছ্বসিত, শুভ্র সহ বাকিরাও ওকে তেল দিতে ব্যস্ত, সেই কোম্পানিরই ভাবি সিইও শ্রীমান নীল রায়চৌধুরী। অথচ কেউ সে কথা জানে না।
সোহিনী সবার প্রশংসা বেশ উপভোগ করছিল। সবাই তো পারলে সোহিনীকে মাথায় তুলে নাচে। একজন তো সোহিনীর সামনে হাত পেতে দিয়ে বলল, এখনই একটা অটোগ্রাফ দিয়ে রাখ সোহিনী, পরে তো আর নাগাল পাওয়া যাবে না। এই শুনে সবাই একচোট হেসে নিল। শুভ্র বেশ গর্বের সাথে বলল, রায়চৌধুরীদের প্রডিউস করার প্রায় সবকটা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট। ওইসব মুভিতে একবার চান্স পাওয়ার পর কোনো অভিনেতাদেরই আর ফিরে তাকাতে হয়নি। তাদের ক্যারিয়ার সেট হয়ে গেছে। আমি শিওর তোর ক্ষেত্রেও তাই হবে। সোহিনী একটু অহংকারী হাসি হেসে এমন ভাব করল যেন এসব প্রশংসায় ওর কিচ্ছু আসে যায় না। ধীরে ধীরে একটা চেয়ারে এসে বসল সোহিনী। তার ঠিক উল্টো দিকের চেয়ারে গিয়ে বসল নীল। কিন্তু নীল বসার পর সোহিনী এমন ভান করল যেন ও নীলকে দেখতেই পাচ্ছে না। নীল যেন অদৃশ্য মানুষ। খারাপ লাগলেও হাসি মুখে সোহিনীর দিকে হাত বাড়িয়ে দিল নীল, অভিনন্দন জানাবে বলে। কিন্তু সোহিনীর বোধহয় অস্বস্তি হচ্ছিল, তাই উসখুস করে সোহিনী নিজেই নীলকে বলল, সরি নীল, আমার পাশের সিটটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বুকড রয়েছে, তুই এই সিটটা ছেড়ে দিবি প্লিজ। নীল বুঝতে পারল সোহিনীও ওকে এড়িয়ে যেতে চাইছে। মনে যন্ত্রণা নিয়ে ফিরে যাচ্ছিল নীল, কিন্তু কিছুটা যেতেই ও থমকে দাঁড়ালো। মনে মনে ভাবল, এত সহজে কোনো কনক্লুশনে আসাটা কি ঠিক? আজকেই যাচাই করে নেওয়া যাবে যে টাকার গরমে সোহিনীরও কি বাকিদের মতো মাটিতে পা পড়ে না, নাকি সোহিনী এখনো আগের মতো ভালো মানুষ রয়ে গেছে। নীলের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল, নিজে বোকা সাজার ভান করে অন্যদের বোকা বানানোর বুদ্ধি। নীল এক গাল হেসে সোহিনীর কাছে ফিরে গেল এবং ক্যাবলাকান্তের মতো বলল, এ বাবা, ওই দেখো, তোমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা এবং শুভ্র দুজনেই তোমার ল্যাং মেরে বার কাউন্টারে বসে গল্প করছে। ওরা কি তোমার পাশে আর বসবে? নীলের এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সোহিনী। সে ভেবেছিল তার কথা শুনে নীল সুরসুর করে উঠে চলে যাবে, কিন্তু নীল উল্টে তাকেই এভাবে অপমান করল। আক্রোশে ঠিক পাল্টা অপমানটাই করতে চাইল সোহিনী। নিজের বাঁ হাতের আঙুল দিয়ে নিজের নাকটা চেপে ধরে বেশ চিৎকার করেই বলল, আসলে তোমার গায়ে ভীষণ দুর্গন্ধ নীল, আমার তাতে গা গুলিয়ে উঠছে। সোহিনীর কথা শুনে নীল যেন আকাশ থেকে পড়ল। ওকে অপদস্থ করার জন্য এ কেমন কথা বলল সোহিনী? সবার সামনে সোহিনী এভাবে ছোট করল নীলকে। আশেপাশের বন্ধুরা ব্যাপারটাতে মজা পেয়ে গিয়েছে। তারাও সোহিনীর তালে তাল মিলিয়ে নীলকে ব্যঙ্গ করতে শুরু করল। সত্যি নীলটা আর শুধরালো না। এত বড় একটা পার্টিতে আসার আগে চানটুকুও করে আসিসনি? রায়চৌধুরীদের হবু স্টারের পাশে তোকে তো ডাস্টবিন লাগছে রে নীল। এই শুনে নীলের ক্লাসমেটরা সবাই হো হো করে হাসতে শুরু করল। কেউ আবার বলল, আরে বেচারাটাকে দিন মজুরি খাটতে হয়, দেখ না, জামা কাপড়ে ওর চেহারায় কোনো জৌলুস নেই, পরিশ্রমের কাজ করলে গায়ে তো ঘামের দুর্গন্ধ হবেই। সোহিনীর বেশ মজা লাগছিল। নিজের অপমানের আচ্ছা বদলা নিতে পেরেছে সে। নীলের বাকি বন্ধুরাও সোহিনীকেই সাপোর্ট করল। নীল, তুই এখান থেকে সর তো। সোহিনী সবে নিজের উজ্জ্বল ভবিষ্যতের পথে পা রাখছে, তোর মতো আনলাকি পার্সনের সঙ্গ ওর জীবনে ব্যাড লাক নিয়ে আসবে। যা যা, এখান থেকে ভাগ। নীল স্তব্ধ হয়ে গিয়েছিল তার বন্ধুদের আচরণ দেখে। নীলের পোশাকে চাকচিক্যের অভাব, তাই তার বন্ধুরা তাকে এইভাবে তাচ্ছিল্য করছে, হেনস্থা করছে, এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। সে এতটাই আহত, বিস্মিত ছিল যে প্রতিবাদ করার ভাষাটুকুও খুঁজে পাচ্ছিল না। মাথা নিচু করে চলে যাচ্ছিল নীল। হঠাৎই একজন এসে নীলের হাতটা ধরল এবং ভিড়ের বাইরে টেনে নিয়ে গেল তাকে। নীল সেই মুহূর্তেই বুঝতে পারল এটা তার স্কুল ও কলেজ জীবন খুশি হল। ওদিকে পার্টি ক্রমেই রঙিন হয়ে উঠছিল। লাঞ্চের আগেই প্রায় সবাই নেশায় ডুবে গিয়েছিল। এক এক দিক থেকে এক এক রকম বায়নাক্কা কানে আসছিল। কেউ কলেজের মতো গিটার বাজিয়ে গান গাইতে চাইছে,
কেউ আবার আগের মতো ক্যারম পেটাতে চাইছে, কেউ আবার মাটন বিরিয়ানি এবং চিকেন চাপে মন দিয়েছে। এরই মধ্যে শুভ্র উঠে গিয়ে সোহিনীর হাতটা ধরে বলল, সোহিনী, তুই আজ বাদে কাল স্টার হতে চলেছিস, তো আজ আমাদের জন্য একটা স্টার পারফরমেন্স হয়ে যাক। কলেজের ফ্রেশার্স বা সোশ্যালে তো হেভি নাচ করতিস, প্লিজ সোহিনী। সোহিনী লাজুকভাবে প্রথমে না না করলেও সবার উৎসাহ দেখে ও আর নিজেকে আটকাতে পারল না। সোহিনীও ভালোই নেশা করেছে। স্টেজে ওঠার পর যেই না সোহিনী কোমর দোলালো, অমনি ছেলেদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হল। নিজের হাতেই চুলের বাঁধনটা খুলে দিল সোহিনী। মায়াবী চোখে সোহিনী হয়ে উঠল মোহময়ী। না চাইলেও বারবার সেদিকে চোখ চলে যাচ্ছিল নীলের। এমন সময় মিহির একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, হায় ভাই নীল, তোকে আর কি দোষ দেব, এমন একটা সুন্দরী গার্লফ্রেন্ড যদি আমার থাকতো, জীবনটা সার্থক হয়ে যেত রে। অবাক চোখে নীল মিহিরের দিকে তাকালো। বেটা, শেষে কিনা তুইও? তারপর মিহির আর নীল দুজনেই হো হো করে হেসে উঠল। নীল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই নীল দেখল ওর ফোনে আদ্রিতার নাম ভেসে উঠেছে। অসময় আদ্রিতার ফোন দেখে বুক কেঁপে উঠল নীলের। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতে যাবে, কিন্তু তার আগেই বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে গেল নীল। যেমন মান্ধাতার আমলের ফোন, তেমনি প্যান প্যানে সলিল চৌধুরীর গানের রিংটোন। সত্যি বাবা, টাইম মেশিনে চেপে ভুল করে আমাদের সময় চলে এসেছিস রে নীল। আবারও হাসির রোল উঠল, আর এই হাসি ঠাট্টাতেই আদ্রিতার ফোনটা গেল কেটে। কিন্তু আশ্চর্য ব্যাপার, নীলের মাথা গরম হল না। নিজের ফোনের স্ক্রিনটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকল সে। আদ্রিতা একটি মেসেজ পাঠিয়েছে, ফ্রি হয়ে কল করো। এভাবে আগে কখনো আদ্রিতা বলেনি নীলকে। তাহলে কি আদ্রিতার মনে নীলের জন্য জায়গা তৈরি হচ্ছে? নীল আশা নিয়ে কলব্যাক করল, কিন্তু ওপাশ থেকে আদ্রিতার সেই চেনা ঝাঁঝালো আওয়াজই শুনতে পেল নীল। কোন রাজকার্য করছো যে ফোন তুলতে দেরি হলো? যেটা করতে বলেছিলাম সেটা হয়েছে? ভুলে যেও না, আজকে সন্ধ্যের ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে কিন্তু সভ্য হয়ে আসতে হবে। দয়া করে নিজের ওই হাড় হাবাতে লুকটা নিয়ে যেন উপস্থিত হয়েও না। তোমার জন্য আমি আর অন্যের কাছে হাসির খোরাক হতে রাজি নই, কথাটা যেন মাথায় থাকে। কোনো উত্তর না শুনেই ফোনটা কেটে দিল আদ্রিতা। অনেক আশা নিয়ে নীল ফোনটা করেছিল, কিন্তু ফলাফল একই পেল সে। ফ্যামিলি গেট টুগেদারে যাওয়ার জন্য আদ্রিতাও ওর কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছিল। বাড়ি ফিরে বিকেলের পার্টির প্রস্তুতি নিতে হবে। সবে অফিস থেকে বের হতে যাবে এমন সময় একজন স্টাফ এসে বলল, ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। অবাক হয়ে আদ্রিতা বলে, আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? স্টাফ দুদিকে মাথা নাড়িয়ে বলল, না ম্যাডাম, এনাকে আগে কখনো দেখিনি, তবে বলছেন আপনার সঙ্গে খুব আর্জেন্ট দরকার। আদ্রিতা খানিক অবাক হল। হঠাৎ কে এলো ওর সাথে দেখা করতে? ঠিক আছে, পাঠিয়ে দাও, আদ্রিতা বলল। ওদিকে রিইউনিয়ন পার্টিও শেষ হতে চলেছে। যাওয়ার আগে সবাই সবাইকে জড়িয়ে ধরে বলল, খুব শিগগিরই তারা আবারও একটা রিইউনিয়ন করবে। আবারও কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সবাই সবাইকে বিদায় জানাতে আরম্ভ করল। সোহিনী বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেক বন্ধুরাই ওকে নিজের গাড়িতে এগিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে লাগল। তাতে সবার প্রথমে নাম লিখিয়েছিল শুভ্র, কিন্তু মাতাল সোহিনী সবাইকে রিফিউজ করে বলল, সো সরি গাইজ, আই হ্যাভ মাই ওন কার, সো এক্সকিউজ মি। সোহিনী সকলকে হতাশ করে নিজের ইম্পোর্টেড গাড়িতে ধুলো উড়িয়ে চলে গেল। শুধু যাওয়ার আগে একবার নীলের দিকে তাকালো। কেন তাকালো
তা নীলও বুঝতে পারল না। সোহিনী চলে যেতেই নীলের মনে পড়ল আদ্রিতার কথাগুলো। সত্যি এখনো সেনবাড়ির গেট টুগেদারে পরে যাওয়ার মতো পোশাক কেনা হয়নি তার। বিন্দু মাত্র সময় নষ্ট না করে মিহিরের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে দ্রুত বেরিয়ে পড়ল নীল। ওদিকে কিছুক্ষণ পরই একজন কালো স্যুট পরা ভদ্রলোক আদ্রিতার কেবিনে এলেন। চেহারা দেখে বলে দিতে হয় না যে বেশ সম্ভ্রান্ত বংশের মানুষ। তার হাতে একটা গিফট প্যাক। আদ্রিতা ভ্রু তুলে বলল, বলুন কি ব্যাপারে কথা বলতে চান। ভদ্রলোক খুব বিনীতভাবে সেই গিফট বক্সটা আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, এটা আমাদের বস আপনার জন্য পাঠিয়েছেন। আদ্রিতা অবাক হয়ে বলল, আপনাদের বস কে বলুন তো, আর এতে কি রয়েছে? লোকটি একটু হেসে বললেন, বস বলেছেন এই বক্সটি খুলে দেখলেই আপনি ওনার পরিচয় বুঝতে পারবেন। আদ্রিতা সত্যি বুঝতে পারছিল না এমন একটা গিফট বক্স ওকে কে পাঠাতে পারে। নেওয়াটা আদৌ উচিত হবে কিনা তাও বুঝে উঠতে পারছিল না। একটু ইতস্তত করে অবশেষে বক্সটা হাতে নিল আদ্রিতা। ভদ্রলোক আদ্রিতাকে অভিবাদন করে চলে গেলেন। কিন্তু আদ্রিতার মনের ভিতর তখন হাজারো প্রশ্নের ঝড়। কে পাঠালো এই অদ্ভুত উপহার? কি আছে এতে? আদ্রিতার কথা রাখতে নীল শপিং মলে গেল ঠিকই, কিন্তু দামি দামি পাঞ্জাবিগুলোর মধ্যে কোনোটাই ওর তেমন পছন্দ হলো না। কোনোটার রং পছন্দ হয়, নয়তো কোনোটার ফিটিংস। কোনোটার ডিজাইন পছন্দ হয় তো মনে প্রশ্ন জাগে যে আদ্রিতার ভালো লাগবে কিনা। বেশ কিছুক্ষণ এইসব বাছাবাছি করার পর নীল রীতিমতো বিরক্ত হয়ে উঠল। কি ঝকমারি কাজ রে বাবা! অবশেষে সে ফোন করল তার পার্সোনাল সেক্রেটারিকে। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার শশাঙ্ক রায়চৌধুরী এরই মধ্যে কোম্পানির ভাবি সিইও নীল রায়চৌধুরীর জন্য একজন পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করেছেন। একে একে এক বিলাসবহুল জীবনযাপনের জন্য ঠিক যা যা প্রয়োজন সেই সব কিছু হাতের মুঠোয় এসে যাচ্ছে নীলের। ওর চির অভ্যস্ত পৃথিবীটা যেন একটু একটু করে পাল্টে যাচ্ছিল। নীলের পার্সোনাল সেক্রেটারিটিও বেশ করিতকর্মা। খুব তাড়াতাড়ি সে নীলের জন্য একটা সুন্দর সিল্কের পাজামা পাঞ্জাবি বেছে ফেলল, যার রংটাও সুন্দর, আবার ফিটিংও সেরা। ট্রায়াল রুমে নিজেকে আয়নায় দেখে নীলের মনে হলো এটা আদ্রিতার নিশ্চয়ই পছন্দ হবে। জামা কাপড় কেনা হলে নীল রওনা হলো বাড়ির পথে। গিফট বক্সটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আদ্রিতা। একদিকে অদম্য কৌতূহল, অন্যদিকে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল ওর। অবশেষে অস্বস্তিটাকে দমন করে আদ্রিতা গিফট বক্সটা খুলে ফেলল। আর বক্সটা খোলার সঙ্গে সঙ্গে আদ্রিতার চোখ ধাঁধিয়ে গেল হীরের ঝলকানিতে। পাশে দাঁড়ানো দুজন স্টাফ হারটা দেখে আর নিজেদের সংবরণ করতে পারল না। তাদের মুখ দিয়ে বেরিয়ে এলো, ওহ মাই গড, এটা তো ড্রিম লাভার্স নেকলেস। ভারতবর্ষে মাত্র 10 জন মানুষের কাছে এই নেকলেস রয়েছে। সেই লিস্টে ম্যাডামের নামটাও জুড়ে গেল। ম্যাডামের বয়ফ্রেন্ড কি দারুণ একটা উপহার দিয়েছেন। আদ্রিতা স্টাফ দুজনের দিকে এমন ভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। তারা তড়িঘড়ি সেখান থেকে দৌড়ে পালালো। কিন্তু আদ্রিতার তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। তার ছোটবেলা থেকেই স্বপ্ন একদিন সে এমন একটা নেকলেস কিনবে। আজ সেই স্বপ্ন পূরণ হলো, কিন্তু তবুও আদ্রিতা স্বস্তি পাচ্ছে না। খুব ভালো করেই বুঝতে পারল যে এই নেকলেসটির প্রতিটি হীরেই আসল এবং ভীষণ রেয়ার, আর তাই কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কেনা সম্ভব নয়। তার মানে কি বিজনই তাকে এই নেকলেসটা উপহার দিল? নীলের সাথে সকালের বাকবিতণ্ডায় বিজনের খুবই ইগো হার্ট হয়েছে, আর সেই কারণেই বিজন নিজের সর্বস্ব সঞ্চিত অর্থ খরচ করে এই ড্রিম লাভার নেকলেস কিনেছে তার জন্য। আদ্রিতার গাড়িটা হাইওয়ে ধরে দ্রুত ছুটেছে বাড়ির পথে। গাড়িতে বসে আদ্রিতা শুধুমাত্র বিজনের কথাই ভাবতে থাকল। বিজন তার সর্বস্ব বাজি রেখেছে আদ্রিতার ভালো লাগার
ড্রিম লাভার নেকলেস কেনার জন্য? বিজনের জন্য তার মনে একটা হালকা ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ল। ডায়মন্ড নেকলেসে হাত বুলিয়ে আদ্রিতা ভাবল, আজকের বিকেলের গেট টুগেদারে সে এই হারটাই পরবে। এই হারটা পরেই সবার নজর কাড়বে ও। সেন পরিবারের কারো কাছেই এত দামি হার নেই। পরিবারের সবার কাছে ওর সম্মান বহু গুণে বেড়ে যাবে আজ। নীল যখন বাড়ি ফিরে নিজের ঘরে এলো, তার একটু আগেই আদ্রিতা ফিরেছে। ঘরে ঢোকার মুখেই আদ্রিতার দিকে নজর গেল নীলের। একটা সিঁদুর রঙা বালুচুরি শাড়িতে যেন অপরূপা লাগছে আদ্রিতাকে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিতা নিজের গলার হারে এক রাস মুগ্ধতা নিয়ে হাত বোলাচ্ছিল। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার প্রতিবিম্বের দিকে। আয়নাতে নীলের প্রতিচ্ছবি দেখে আদ্রিতার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। বেচারি আদ্রিতা জানেও না, যেই নীলের প্রতি এতখানি বিরক্তি তার, সেই নীলই তাকে তার পছন্দের ড্রিম লাভার নেকলেস উপহার দিয়েছে। আদ্রিতা তো ভাবছিল এই নেকলেস বিজনের উপহার। নীলকে দেখে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা। কিন্তু নীলের মনে কোনো দুঃখ নেই, কারণ এই প্রথম ও আদ্রিতাকে কিছু একটা উপহার দিয়েছে। সেই উপহার পেয়ে আজ আদ্রিতা ভীষণ খুশি, তাই নীলের মনও উৎফুল্ল। এমন সময়ই চিত্রার কর্কশ আওয়াজ নীলের কানে এলো, এই যে নবাব পুত্তুর, আমার মেয়ের পয়সা ধ্বংস করে পাঞ্জাবি কিনে আনলে, তাও ভালো। তবু যদি এই পোশাক পরলে তোমাকে মানুষ পদবাচ্য মনে হয়, এখন আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। 5 মিনিটের মধ্যে তৈরি হবে। তোমার জন্য সেন ম্যানসনে পৌঁছাতে যেন দেরি না হয়। নীল চিত্রার কথাগুলো কোনো মতে হজম করে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে তৈরি হয়ে বেরিয়ে এলো। আদ্রিতা নিজের লাস্ট মিনিট টাচ আপ করছিল। নীলের দিকে চোখ যেতেই এক মুহূর্ত থেমে গেল সে। নীলকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে পাজামা পাঞ্জাবিতে। কিন্তু তাও আদ্রিতা উদাসীনভাবে চোখ ঘুরিয়ে নিল। তার মধ্যে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কিন্তু নীল আদ্রিতার তাকানো লক্ষ্য করল। ধীর পায়ে ওর কাছে এসে শান্তভাবে নীল জিজ্ঞেস করল, আমায় ভালো লাগছে দেখতে? হ্যাঁ হ্যাঁ, তাও একটু পাতে ফেলা যাচ্ছে। দেখে মনে হচ্ছে সেন বাড়ির জামাই, না হলে অন্য সময় তো চাকর বাকরের থেকেও অধম মনে হয়। লোকসমাজে পরিচয় দিতে সম্মানে বাঁধে। আদ্রিতা কিছু বলার আগেই চিত্রা তার তথাকথিত কর্কশ গলায় কথাগুলো বলল নীলকে। নীলই গাড়ি চালিয়ে আদ্রিতা এবং চিত্রাকে নিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। ততক্ষণে দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে সেখানে। মনে হচ্ছে যেন গাড়ির মেলা বসেছে। আদ্রিতা আর চিত্রা গাড়ি থেকে নেমে গটগট করে এগিয়ে গেল সেন ম্যানসনের প্রবেশদ্বারের দিকে। যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগলো নীল। আদ্রিতার অপূর্ব সৌন্দর্য অনেকেরই মনোযোগ আকর্ষণ করল। কিছু লোক প্রশংসার আর কিছু লোক ঈর্ষার চোখে আদ্রিতাকে দেখতে লাগল। চিত্রাও খুব সুন্দর করে সেজেছে। কে বলবে চিত্রা আর আদ্রিতা মা মেয়ে? ওদের দুই বোন বললেও চলে। সেন ম্যানসনে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা। কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না। নীল যেন এক অবাঞ্ছিত অতিথি। আসলে চিত্রা এবং আদ্রিতা যদি নীলকে সেই মর্যাদা দিত, তাহলে বাকিরাও নীলের সাথে দুর্ব্যবহার করতে সাহস পেত না। অবশ্য নীল এতে অভ্যস্ত। সে চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়াল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে। দাঁড়াও! চমকে তাকালো নীল। কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল? ভীষণ খারাপ লাগছিল আদ্রিতার নীলকে এইভাবে অপদস্থ হতে দেখে। মনে মনে সেও ভাবছিল, নীলকে তো সে 10,000 টাকা দিয়েছিল নতুন জামা কাপড় কেনার জন্য। তাহলে কি নীল টাকা বাঁচানোর জন্য সত্যি সত্যি গড়িয়াহাটের ফুটপাত থেকে এই পাঞ্জাবিটা কিনল? নিজের উপর রাগ হচ্ছিল আদ্রিতার। এর চেয়ে নিজে কিছু একটা কিনে দিলে ভালো হতো। কেন যে সে এই অপদার্থটার উপর ভরসা করতে গেল?
ভেবেছিল এবার অন্তত মান রক্ষা হবে, কিন্তু এবারেও মুখ ডোবালো নীল। নীলকে নিয়ে হাসি ঠাট্টা শেষ হওয়ার পর এবার নবীন কাকার আক্রমণের পালা আদ্রিতাকে। বিরস বদনে আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীন কাকা ওর কাছে এলেন এবং আপাদমস্তক জরিপ করে বললেন, এ কি আদ্রিতা, নীল না হয় একটা ভিখারি বাড়ির ছেলে, কিন্তু তুমি তো সেন বাড়ির মেয়ে। ছোট থেকেই বড়লোকির মধ্যে মানুষ হয়েছ, তবে তোমার এমন দশা কেন? আদ্রিতা বুঝতে পারে না কোন দিক থেকে আক্রমণটা করতে চলেছেন নবীন কাকা। সে একটু অপ্রস্তুতভাবে গলার হারে শাড়িতে হাত বোলায়। মুখ বেঁকিয়ে নবীন কাকা বললেন, টেক্সটাইলের বিজনেস করি, কাপড় দেখেই তার মূল্য বুঝে যাই। তোমার শাড়িটা খুব বেশি হলে 15,000 হবে কি, তাই তো? ছি ছি ছি, সেন ম্যানসনে পার্টি আর তুমি সেখানে এত সস্তার একটা শাড়ি পরে চলে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে দেখো, স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য আমার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে এই স্পেশাল স্যুটটা বানিয়েছি। হ্যাঁ, 5 লাখ পড়লো, তবে সে পড়ুক, পারিবারিক অনুষ্ঠানের কাছে এই টাকা তো নস্যি, আমার কাছে আবার ফ্যামিলি ফার্স্ট। আশেপাশে থাকা সকলের মধ্যে একটা বিস্ময়পূর্ণ গুঞ্জন শোনা গেল। 5 লাখ টাকার স্যুট, তাও আবার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে? বাপরে, এটা ভাবাই যায় না। নবীন কাকা মনে মনে বেশ আনন্দ পাচ্ছিলেন। উনি সারাক্ষণই লাইমলাইটে থাকতে চান। হয় সকলে ওনার প্রশংসা করবে, না হয় ওনার ঐশ্বর্যকে ঈর্ষা করবে। একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠল নবীন কাকার মুখে। জোর গলায় মিথ্যে বললেও তা সত্যির মতোই শোনায়, এবং সেই পদ্ধতিতে সবাইকে বোকা বানানোর এই খেলাটা তার প্রিয় ট্যাকটিক্স। অন্যদিকে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আদ্রিতার। চোখের কোণ চকচক করছে। পরিবারের এই টক্সিক দেখনদারিতে পাল্লা দিতে দিতে সে যেন ক্লান্ত। এতক্ষণ নীলের মুখে মিটিমিটি হাসি ছিল, কিন্তু এবার তারও মুখ শুকিয়ে গেল। আসলে নিজের অপমান সে মেনে নিতে পারলেও তার স্ত্রী আদ্রিতাকে কেউ কিছু বললে সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। আদ্রিতার মুখের দিকে তাকালো নীল। চিবুক বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। আদ্রিতার ম্রিয়মান মুখ দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। নীল এগিয়ে গেল নবীন কাকার দিকে। যেভাবে পার্টির একদম শুরুতেই নীলের ঘাড়ে হাত রেখে কথা বলেছিলেন নবীন কাকা, ঠিক সেভাবেই নবীন কাকার ঘাড়ে হাত রাখল নীল। তারপর একটু মজার সুরে বলল, এত তাড়াতাড়ি আদ্রিতার পোশাকের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন নবীন কাকা? নবীন কাকা ঝটকা মেরে নীলের হাতটা নিজের ঘাড় থেকে সরিয়ে দিয়ে বললেন, এ কি অসভ্যতা! সামান্য সভ্যতা ভব্যতা জ্ঞানটুকু তোমার নেই? ভুলে যেও না, আমি আদ্রিতার কাকা, তোমার বন্ধু না। তারপর হাত দিয়ে স্যুটটাকে ঝাড়তে লাগলেন, যেন নীলের হাত লেগে তার স্যুটটা নোংরা হয়ে গিয়েছে। নীল তা দেখেই অট্ট হাসি হেসে উঠল। নবীন কাকা সহ বাকি সকলেই অবাক। নীল বলল, এই কারণেই আমার আদ্রিতা পোশাকের পিছনে খরচ করা পছন্দ করে না। এই দেখুন না, আপনার 5 লাখ টাকার স্যুট আমার হাত লেগে এক্ষুনি নোংরা হয়ে যাচ্ছিল। আমার আদ্রিতা তেমন জিনিস পরতে পছন্দ করে যাতে কারো হাত লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। কাকা, আপনি আপনার ভাইজির গলার দিকে ভালো করে তাকিয়ে দেখেননি, তাহলেই দেখতে পাবেন আদ্রিতার গলায় আজকে যে হারটা শোভা পাচ্ছে এটা ড্রিম লাভার নেকলেস। চমকে গিয়ে নবীন কাকা আদ্রিতার গলার দিকে তাকালেন। এতক্ষণ সত্যি আদ্রিতাকে কোণঠাসা করার হিংস্র আনন্দে গলার দিকটা খেয়ালই করেননি নবীন কাকা। এখন আদ্রিতার গলার দিকে তাকিয়ে তার মুখে বিচিত্র ভাব দেখা গেল। প্রথমে বিস্ময়, তারপর অবিশ্বাস, শেষে সাংঘাতিক ঈর্ষা। চোখ দুটো চকচক করে উঠল। পার্টি হলে উপস্থিত সেন পরিবারের বাকি সদস্যরা সকলেই নীলের কথায় চমকে তাকিয়েছে আদ্রিতার গলার দিকে। সত্যিই তো, আদ্রিতার গলায় যে নেকলেসটা রয়েছে সেটা তো ড্রিম লাভার নেকলেস। সারা ভারতবর্ষে যে নেকলেস মাত্র 10 জন মহিলার কাছে রয়েছে, তারই একটা এখন শোভা পাচ্ছে আদ্রিতার গলায়। ধনী পরিবারের প্রতিটি মহিলার স্বপ্ন এই ড্রিম লাভার নেকলেস, কিন্তু পেয়েছে আদ্রিতা। আদ্রিতার মলিন বিষণ্ণ মুখে
এতক্ষণে হাসি ফুটে উঠল। এক মুহূর্তের মধ্যেই পার্টির মধ্যমণি হয়ে উঠল আদ্রিতা, তার মুখে বিজয়ীর হাসি। এইভাবে যে হেরে যেতে হবে এটা নবীন কাকা ভাবতেও পারেননি। মুখ বিকৃত করে নবীন কাকা বললেন, ড্রিম লাভার নেকলেস না ছাই, এত টাকা তোমাদের কাছে এলো কোথা থেকে শুনি? নিশ্চয়ই ওই নেকলেস নকল। এটা কিন্তু নবীন কাকা একেবারেই আক্রোশের বশে বলেছিলেন। তিনি ওই নেকলেসটার দিকে এক ঝলক তাকিয়েই পরিষ্কার বুঝতে পেরেছিলেন ওটা সত্যিই ড্রিম লাভার নেকলেস। নীল এবার কাঁধ ঝাঁকিয়ে বলল, সে আপনার বিশ্বাস করতে হয় করুন, না হলে করবেন না। আপনার বিশ্বাস অবিশ্বাসের ওপর তো আর হীরের দাম কমে যাবে না। আর হ্যাঁ, জীবনে টাকার থেকে মুখ তুললে দেখতে পাবেন ভালোবাসা বলেও একটা বস্তু রয়েছে। আদ্রিতা বিস্মিত চোখে দেখছিল নীলকে। কেমন একটা প্রোটেক্টিভ হাজব্যান্ডের মতো আদ্রিতার জন্য দুনিয়ার সাথে লড়ে যাচ্ছিল নীল। অজান্তেই আদ্রিতার চোখে একটা ভালো লাগাও জন্মাচ্ছিল। বেশ একটা জোরালো মতবিরোধ শুরু হয়ে যাচ্ছিল নীল এবং নবীনের মধ্যে। নবীনকে কখনো কেউ এভাবে কিচ্ছু বলার সাহস পায়নি। নীলের স্পর্ধা দেখে সবাই অবাক। চিত্রা এবার নিজের সিট ছেড়ে এগিয়ে এসে নীলকে একটু ধমক দিয়েই বলে, আহ নীল, চুপ করো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তারপর একটু বিগলিত হাসি হেসে নবীন সেনের দিকে ফিরে বলল, কিছু মনে করো না নবীন, নীল ছেলে মানুষ, একটু শর্ট টেম্পার, কখন কাকে কি বলে ফেলে, ও তো তোমার চেয়ে অনেক ছোট, ক্ষমাঘেন্না করে দিও। নবীন অপমানে লাল হয়ে বললেন, থাক বৌদি, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। অপ্রস্তুত মুখে কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, ইয়ে মানে কাবেরী আর তোমার মেয়ে স্নিগ্ধা কেমন আছে? নবীন সেন এত সহজে ছাড়ার পাত্র নন। উন্নাসিক ভঙ্গিতে তাচ্ছিল্যের হাসি হেসে নবীন বললেন, খারাপ থাকতে যাবে কেন, খুব ভালো আছে। ওরা এখন ইতালিতে, আসছে বছরই স্নিগ্ধার বিয়ে। জামাই আমার আমেরিকার সেটেলড ডাক্তার, যার তার কাছে তো আর মেয়ে গছিয়ে দিতে পারি না, বংশের সম্মানটা তো নিজেদেরকেই ধরে রাখতে হবে। চিত্রার কাছে ব্যাপারটা যেন হলো গাল বাড়িয়ে চড় খাওয়ার মতো। নীলকে নিয়ে বরাবরই তাকে কথা শুনতে হতো, কিন্তু আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। নবীনের কথাগুলো শুনে চিত্রার মুখ শুকিয়ে গেল। যতটুকু ভালো লাগা আদ্রিতার মনে জন্মেছিল, মায়ের ম্লান মুখ দেখে তা কর্পূরের মতো উবে গেল। রাগের বশে নীলের পাঞ্জাবিটা খামচে ধরল আদ্রিতা। ওর চোখে মুখে আক্রোশ এবং ঘেন্না। নীলও চমকে উঠল আদ্রিতাকে দেখে। এবারেও কি আদ্রিতা তাকেই ভুল বুঝল? আদ্রিতা এবং নীলের মধ্যে যতটুকু অভিমানের বরফ গলছিল, কল্যাণীর সেই হাসিটা মুহূর্তে উধাও হয়ে গেল। বরং নীল আদ্রিতা এবং চিত্রাকে দেখে তার মুখে একটা প্রচ্ছন্ন বিরক্তির ছাপ দেখা দিল। আসলে শুধু নীল নয়, চিত্রা এবং আদ্রিতাকেও খুব একটা পছন্দ করেন না কল্যাণী সেন। বড় ছেলের মৃত্যুর পর থেকে বৌমা এবং নাতনির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। শুধুমাত্র লোক নিন্দা এড়াতে এসব অনুষ্ঠানে মা মেয়ের ডাক পড়ে। আদ্রিতা কল্যাণীর বড় নাতনি, কিন্তু অন্যান্য নাতি নাতনিদের মতো আদ্রিতা ঠাকুরমার আদর ভালোবাসা খুব একটা পায়নি। আদ্রিতার প্রতি তার এই আচরণ দেখলে মনে হয় সে যেন উড়ে এসে জুড়ে বসেছে। অনেকবার জিজ্ঞাসা করার পরও এই প্রশ্নের উত্তর পায়নি আদ্রিতা। সে যেন এক রহস্য। চিত্রা আদ্রিতা দুজনেই জানে এই পরিবারের কেউ ওদের পছন্দ করে না, কিন্তু তাও একটা সামাজিক কর্তব্যের খাতিরে প্রতিবার মুখ দেখাতে চলে আসে ওরা। তার উপর আদ্রিতা নীলের বিবাহিত জীবন নিয়েও এই পরিবারের সদস্যদের আগ্রহের শেষ নেই। নীলকে সাথে নিয়ে এলে সবাই অপমান করবে, এবং আদ্রিতা একা এলে সবাই বাঁকাভাবে জিজ্ঞেস করবে নীলের কথা। শুরু হয়ে যাবে কানাঘুষো আলোচনা। আদ্রিতার অবস্থা তাই এক্ষেত্রে অনেকটা শাঁখের করাতের মতো। কল্যাণী সকলকে অভিবাদন করে বললেন, ঠাকুর সকলের মঙ্গল করুক। তোমরা সবাই যে আজ আমার ডাকে এখানে এসেছো, এতে আমি ভীষণ খুশি। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আজ আছি, কাল নেই। যতদিন বেঁচে আছি তোমাদের এভাবেই একজোট দেখতে চাই, তাতেই আমার শান্তি।
চলো এবার খেতে বসা যাক। প্রত্যেকটা অনুষ্ঠানেই এলাহি খাবারের ব্যবস্থা করেন কল্যাণী সেন। সমস্ত কিছুতেই বনেদি পরিবারের সাবেকি বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। মোচার ঘণ্ট, ধোকার ডালনা, এঁচড় কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, ইলিশ ভাপা, কাতল কালিয়া, পোলাও, কচি পাঁঠার ঝোল, শেষ পাতে চাটনি এবং দই মিষ্টি, সব মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। খাবার টেবিলে বসে নীল আর কারোর দিকে তাকালো না। খেতে বড্ড ভালোবাসে নীল। পছন্দের খাবারগুলো প্লেটে নিয়ে খাওয়া শুরু করল সে। পরিপাটি করেই খাচ্ছিল নীল। তার আদব কায়দাতেও যে কোনো অসঙ্গতি বা ত্রুটি ছিল তা নয়। অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে দ্রুত খাবার খাচ্ছিল সে। এই সুস্বাদু খাবার তো পরিপূর্ণ মনোযোগের সাথেই খাওয়া উচিত, না হলে তো খাবারেরই অসম্মান। কিন্তু তাতেও সেন পরিবারের সমস্যা। নীলকে ওভাবে খেতে দেখে সবাই কৌতুকপূর্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকল। তারপরই ইশারায় ইশারায় নীলকে নিয়ে হাসাহাসি আরম্ভ করল। চিত্রা আর আদ্রিতাও চোখের ইশারায় কয়েকবার নীলকে সতর্ক করার চেষ্টা করল, যাতে নীল অমন গোগ্রাসে না খায়, বরং টেবিল ম্যানার্স মেনে চলে। কিন্তু খাওয়ার সময় নীল শাশুড়ি বউ কারোর দিকেই তাকালো না। আদ্রিতা লক্ষ্য করল সকলের চোখে এমন একটা ভাব যেন তারা কোনো হাঘরের খাওয়া দেখছে। রাগে অপমানে বিরক্ত হয়ে আদ্রিতা পাশ ফিরে বসল। সবার খাওয়া দাওয়া শেষ হতেই কল্যাণী সবাইকে কাছে ডাকলেন এবং গলা খাঁকড়ে বললেন, আজকে তোমাদের এখানে ডাকার পিছনে আমার একটা উদ্দেশ্য রয়েছে। সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল। কল্যাণী সেন সবাইকে একসাথে কি বলার জন্য ডাকলেন? একটু বিরতি নিয়ে কল্যাণী সেন আবারও শুরু করলেন। রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগামী 2-3 দিনের মধ্যেই তাদের নতুন সিইওকে নিযুক্ত করতে চলেছে। এটা কিন্তু এখনো কেউ জানে না, যাকে বলে একেবারে ঘোড়ার মুখের খবর, বুঝেছ? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সেন পরিবারের সকলে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। এমন একটা খবর যে সত্যি আলোড়নকারী তা অস্বীকার করার উপায় নেই। সকলের মনেই তখন কৌতূহল, এমন একটা সিদ্ধান্ত কেন নিচ্ছে রায়চৌধুরীরা? কি এমন ঘটল যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হল? নীল একটু আগে অবধি মনোযোগ সহকারে খাচ্ছিল, কিন্তু রায়চৌধুরীদের নতুন সিইওর প্রসঙ্গটা ওঠার পর থেকেই খাওয়ার দিকে মন থাকলেও তার কান ছিল কল্যাণী সেনের কথার দিকে। কল্যাণী সেন খানিকক্ষণ চুপ করে সকলের মুখের দিকে তাকিয়ে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তারপর হাসি মুখে বললেন, তাহলে এবার তোমরা বলো কে কি ভাবছ? এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। আমি খবর পেয়েছি রায়চৌধুরীদের নতুন সিইও খুব ইয়াং, ওই আদ্রিতার বয়সী হবে। আমার মনে হয় ওদের আরও একবার আমরা অ্যাপ্রোচ করতে পারি। আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ ওদের এই নতুন সিইওকে ঠিকমতো বোঝাতে পারি, আর উনি যদি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যান, তাহলে সেনদের জন্য সৌভাগ্যের দরজাটা চিরকালের মতো খুলে যাবে। আসলে রায়চৌধুরীরা হলো এমন একটা নাম যার সাথে সারা বাংলার ছোট বড় সমস্ত কোম্পানিগুলো নিজেদের নাম জড়াতে চায়। একবার টাই আপ করতে পারলেই সেই কোম্পানিকে আর ফিরে তাকাতে হয় না। সে কারণেই সেনরা বারংবার চেষ্টা করেছে রায়চৌধুরীদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে, তবে প্রতিবারই কোনো না কোনো কারণে তা সফল হয়ে ওঠেনি। কিন্তু নতুন সিইও আসার খবরে একটা নতুন সম্ভাবনাও কি দিচ্ছে। নীল মনে মনে ভাবে, এই মহিলা যতই কুচুটে হোক না কেন, একটা কথা অবশ্যই মানতে হবে, এই 90 বছরের বৃদ্ধা চলাফেরা করেন হুইল চেয়ারে, কিন্তু বাজার দরের সমস্ত খবর এনার নখদর্পণে। তা না হলে সংবাদ মাধ্যমও এখনো যে খবর জানে না, সেই খবরটাও পৌঁছে গেল কল্যাণী সেনের কাছে। কল্যাণী সেন আবারও বলা শুরু করলেন, আশা করি বুঝতে পারছো যে এই ডিলটা কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে কে এই গুরুদায়িত্বটা পালন করবে বলো? যে এই ডিলটা ক্র্যাক করতে পারবে, এই পরিবারের উন্নতিতে
তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি কথা দিচ্ছি, তাকে আমি নিজে পুরস্কৃত করব। সেন পরিবারের অনেকেই দেখা গেল এই ব্যাপারে বেশ উৎসাহী। আদ্রিতার জাট্টুতো খুঁড়তুতো ভাই বোনেদের মধ্যে অনেকেই বলতে লাগল, ঠাম্মা, তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখো, আমি তোমায় নিরাশ করব না। কেউ আবার গ্যারান্টি দিল যে এই ডিল সে ক্র্যাক করবে। কেউ আবার নিজের বড়াই করতে শুরু করল, যেন চাকরির ইন্টারভিউ দিচ্ছে। সবার অবস্থা দেখে ভীষণ মজা পেল নীল। রাজামশাইয়ের বিশ্বস্ত সব সেনাপতিরা যেন নিজেদের প্রমাণ করার জন্য এই সুযোগেরই অপেক্ষা করছিল। আর হবে নাই বা কেন? যে একবার কল্যাণী সেনের স্বপ্ন পূরণ করতে পারবে, সে হয়ে উঠবে সেন পরিবারের চোখের মণি। ঠাম্মার কাছে একটা সুযোগ চাইতে ইচ্ছে করছিল আদ্রিতারও। সেটা পুরস্কারের লোভে নয়, নিছক কাজটাকে ভালোবেসেই সে বলতে চাইছিল। সে স্মার্ট, কর্মঠ, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তার বিশ্বাস রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্টটা সে ঠিক ক্র্যাক করতে পারবে। কিন্তু বলে ওঠা হল না আদ্রিতার, কারণ সে খুব ভালো করেই জানে যে ঠাম্মা মন থেকে তাকে পছন্দ করেন না। সে জিজ্ঞেস করলেও ঠাম্মা তাকে সুযোগ দেবেন না, তাই বলে মুখ নষ্ট করতে চায় না আদ্রিতা। কল্যাণী সবার দিকে হাসি মুখে তাকিয়ে জরিপ করছিলেন, যেন জহুরির চোখ দিয়ে আসল হিরেটিকে তিনি বেছে নিচ্ছেন। সবার উপর চোখ বুলিয়ে কল্যাণী সেন নিজের ছোট ছেলে নবীনের দিকে তাকালেন। আদরের ছেলে নবীন সব সময় মায়ের পাশে পাশে থাকে, আজও তার ব্যতিক্রম হল না। আহ্লাদিত গলায় কল্যাণী বললেন, বাবা নবীন, তোমার উপর আমার অনেক ভরসা। আমি ভেবে দেখলাম এই পরিবারে তোমার থেকে যোগ্য প্রার্থী আর কেউ নেই, তাই এই দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। তুমি রায়চৌধুরীদের নতুন সিইওর সঙ্গে দেখা করে আমাদের তরফ থেকে ডিলটা ক্র্যাক করবে। দেখো, আমার ভরসার যেন অমর্যাদা না হয়। কল্যাণীর কথায় কেউ খুশি মনে, কেউ বা লোক দেখানো হাসি মুখে হাততালি দিয়ে উঠল। নিজের প্রশংসা শুনে নবীন আনন্দে গদগদ হয়ে উঠলেন। এক গাল হেসে মাকে বললেন, তুমি কিছু চিন্তা করো না মা, আমার এত বছরের অভিজ্ঞতা, ইতালিতে আমার ব্যবসার সুখ্যাতি তো তুমি নিজের কানে শুনেছ। এই ডিলটা আমি ক্র্যাক করব, তুমি দেখে নিও। খুব শিগগিরই তোমার কাছে আমি সুখবর নিয়ে আসব। কল্যাণী নবীনের চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বললেন, জানি রে জানি, পারলে তুইই পারবি। তারপর কল্যাণী হাসি মুখে ছেলের সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা বলতে লাগলেন। নবীনও নিজের কৃতিত্ব যতটা পারা যায় ফুলিয়ে ফাঁপিয়ে জাহির করতে লাগল। মনে মনে বেশ মজা পাচ্ছিল নীল। সবাই এতক্ষণ নীলকে এত অপমান করছিল, কিন্তু একবার ওর আসল পরিচয়টা জানতে পারলেই এই খোটা সিক্কাই এদের কাছে হয়ে উঠবে বহু মূল্যবান আশরাফি। সত্যি মানুষ ভীষণ ধান্দাবাজ। নবীন কাকা যে এত গর্বের সঙ্গে বলছেন ওনার কাছে এই ডিলটা ক্র্যাক করা জল ভাত, তা উনি কি জানেন যে রায়চৌধুরীদের নতুন সিইওকে উনি অলরেডি বিরূপ করে ফেলেছেন? এই কথাটা ভেবেই নীলের ভীষণ মজা লাগছিল। নীল বাঁকা হেসে বলল, হ্যাঁ, যখন রায়চৌধুরীদের অফিসে নবীন কাকার সাথে আমার দেখা হবে তখন বেশ জমে উঠবে খেলাটা। মিটিমিটি হেসে পাশ ফিরতেই নীল চমকে উঠল। অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে আদ্রিতা। ভয়ে গলা শুকিয়ে গেল নীলের। তার মানে আদ্রিতা কি নীলের কথাটা শুনে ফেলল? আদ্রিতার সামনে ফাঁস হয়ে গেল নীলের আসল পরিচয়। এবার তাহলে কি ঘটতে চলেছে? নীল বেশ ভ্যাবাচাকা খেয়ে আদ্রিতার দিকে তাকিয়েছিল। আদ্রিতা, আসলে আমি... কিন্তু নীলের লাইনটা শেষ হওয়ার আগেই আদ্রিতা ঝাঁঝিয়ে উঠল। মজায় আছো তাই না? হেসে খেলে বেড়াচ্ছ, লাইফে তো কোনো টেনশন নেই। নীলের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা। তবে স্বস্তির নিঃশ্বাস নিল নীল। যাক বাবা, আদ্রিতা কিছু শুনতে পায়নি। আসলে তখন আদ্রিতার মনে অনেক কথা একসঙ্গে তোলপাড় করছে। ডিল ক্র্যাক করার দায়িত্বটা নবীন কাকার বদলে তাকেও তো দিতে পারত ঠাম্মি।
একবার সুযোগ পেলে সে প্রমাণ করে দিত আদ্রিতা তার বাবার যোগ্য উত্তরাধিকারী। ঠাম্মির সুনজরেও পড়ত সে। তার প্রতি যে বিরূপতা ঠাম্মির রয়েছে হয়তো সেটা কেটে যেত। সবথেকে বড় কথা, আদ্রিতার বিজনেসে ফান্ডিংয়ের প্রয়োজন। যদিও বিজন সেন কর্পোরেশনে বিনিয়োগ করে, কিন্তু বিজন এবং রায়চৌধুরীদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রায়চৌধুরীদের সাথে ডিলটা ক্র্যাক করলেই আদ্রিতার ফান্ডিংয়ের চিন্তা চিরদিনের মতো দূর হয়ে যেত। একটা মোটা অঙ্কের লভ্যাংশ হাতে আসত এবং নিজের ধুঁকতে থাকা ব্যবসাটাকে আবারও ভালোভাবে দাঁড় করাতে পারত আদ্রিতা। সেই ক্ষোভটাই আদ্রিতা জাহির করল নীলের উপর। কাউকে মনের কথা বলতে পারে না বলে মাঝে মধ্যে রাগ হয়ে সেটা বেরিয়ে আসে। বাড়ি ফেরার পথে গাড়ির জানলা দিয়ে রাতের কলকাতাকে দেখছিল আদ্রিতা। চিন্তাগুলো রীতিমতো ওর মাথায় জট পাকাচ্ছে। একটা কথাও বলে না ও। চিত্রা চুপচাপ বসেছিল। আজকের পার্টিতে তার যে অসম্মান হয়েছে সেটাই হজম করার চেষ্টা করছিল। গাড়ি চালাতে চালাতে পাশের সিটে বসে থাকা আদ্রিতার দিকে বারে বারে আর চোখে তাকাচ্ছিল নীল। আদ্রিতার চোখে মুখে লেগে থাকা এই বিষণ্ণতাটা কিছুতেই সহ্য করতে পারে না সে। আদ্রিতার মনে নীলের জন্য কোনো অনুভূতি না থাকলেও নীলের মনে তো আদ্রিতার জন্য অপার ভালোবাসা। নীল মনে মনে বলল, তোমার সমস্ত প্রবলেম আমি সলভ করে দেব আদ্রিতা, শুধু আমাকে একটু সময় দাও। আমি সোনার জাদুকাঠি পেয়েছি, তা ছুঁয়ে দিলেই তোমার মনের সব বিষণ্ণতা কেটে যাবে। তুমি আবার খিলখিল করে হেসে উঠবে। মিলিয়ে নিও তুমি। ভীষণ ক্লান্ত লাগছিল আদ্রিতার। বাড়ি ফিরেই কোনো রকমে নিজের সাজ পোশাক পরিবর্তন করে স্নান সেরে সে বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু চিন্তায় চোখে ঘুম এলো না। নীল আর আদ্রিতার বেডরুম একটাই, কিন্তু সেটা শুধুমাত্র লোক দেখানো। এক ঘরে এক ছাদের তলায় থেকেও তারা আজ অবধি কখনো এক বিছানায় ঘুমোয়নি। বিছানাটা ছিল সম্পূর্ণ আদ্রিতার দখলে, আর নীলের জায়গা ছিল ওই ঘরেরই মেঝেতে কিংবা সোফায়। আজ পূর্ণিমা, রূপলি চাঁদের জ্যোৎস্না জানলা দিয়ে এসে ঘরে পড়েছে। নীল দেখল আলো আঁধারি সেই ঘরে একটা সিফনের নাইট গাউন পরে রয়েছে আদ্রিতা। ভীষণ মায়াবী দেখাচ্ছে ওকে। পায়ে পায়ে আদ্রিতার বিছানার কাছে গিয়ে দাঁড়ায় নীল। আজ ওর ভীষণ ইচ্ছে করছে সব গণ্ডি ভেঙে আদ্রিতার কাছাকাছি পৌঁছে যেতে। আদ্রিতা অন্যমনস্কভাবে পাশ ফেরার সময় বিছানার পাশে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলে, এ কি, তুমি কি করছো এখানে? আমাদের চুক্তিগুলো ভুলে গেলে নাকি? ফুলশয্যার রাতেই কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে তুমি আমাকে কখনো ছোঁয়ার চেষ্টাও করবে না। কিন্তু নীল এক মনে দাঁড়িয়ে দেখল আদ্রিতাকে এবং তারপর খুব শান্তভাবে বলল, ভুল বুঝছো আদ্রিতা, আমি একটা কথা বলতে এসেছি। নীল আদ্রিতার মুখোমুখি বসে ওর চোখে চোখ রেখে বলল, নবীন কাকা কখনো রায়চৌধুরীদের সঙ্গে ওই ডিল ক্র্যাক করতে পারবেন না। পারলে একমাত্র তুমিই পারবে। এবার দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো লক্ষ্মীটি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না নীল। মেঝেতে নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। বিস্মিত হতবাক দৃষ্টিতে কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে রইল আদ্রিতা। সে নীলকে কখনো স্বামীর মর্যাদা দেয়নি। নীলও আদ্রিতার ওপর কোনো জোর খাটাতে নারাজ। এমন একটা দিন আসবে যেদিন আমায় স্বেচ্ছায় কাছে টেনে নেবে আদ্রিতা। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকব। জানলা দিয়ে চাঁদ দেখতে দেখতে এই কথাটাই ভাবল নীল। নীলকে এর আগে কখনো ব্যবসার ব্যাপারে এভাবে কথা বলতে শোনেনি আদ্রিতা। আজ হঠাৎ কি হলো নীলের? ও ব্যবসায় অনভিজ্ঞ। রায়চৌধুরীদের সঙ্গে ডিল ক্র্যাক করাটা অত সহজ নয়। আর তাছাড়া নবীন কাকা সেটা ক্র্যাক করতে না পারলেও ঠাম্মির ফেভারিট লিস্টে এখনো অনেক পেয়াদা বাকি। আমি রয়েছি একদম শেষে। তাহলে নীল কি করে এত কনফিডেন্সের সাথে এই কথাগুলো বলল? ও কি আমাকে সান্ত্বনা দিচ্ছিল?
এতটা কি সত্যিই আমার জন্য ভাবে নীল? আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আদ্রিতা। মাঝের 4টে দিন যেন আর ঠিক তখনই একটা বিকট শব্দ শুনে পিছনে তাকাতেই চমকে উঠল সে। একটা লাল রঙের বিলিতি গাড়ি অতি স্পিডে ছুটে এসে নীলের স্কুটারটাকে ধাক্কা মেরেছে, আর সেই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়েছে তার স্কুটার। বিশ্রীভাবে তেবড়ে গেছে স্কুটারের পিছনের দিকটা। এ কি আমার স্কুটার! নীল হা হা করে উঠল। স্কুটারের কাছে গিয়ে কোনো রকমে ওটাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করল নীল। দেখে চাকাটাও পাংচার হয়ে গিয়েছে। এই স্কুটারটা শুধুমাত্র একটা ভেহিকল নয়, এটা নীলের বন্ধুও বটে। আর বন্ধু আঘাত পেলে যেমন অন্য বন্ধুর কষ্ট হয়, রাগ হয়, ঠিক তেমনই আক্রোশে ফেটে পড়ল নীল। লাল দামি গাড়ির ড্রাইভারের উদ্দেশ্যে ঝাঁঝিয়ে বলে উঠল, এই বেরিয়ে আয় শালা, চোখে দেখতে পাস না এত বিজি একটা রাস্তায় এইভাবে জোরে গাড়ি চালাচ্ছিস? দেখ ওর কি অবস্থা করেছিস। নীলের কথা শুনে মনে হবে ওর পরম আত্মীয় বুঝি আহত হয়েছে। ও আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গাড়ির দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে এলো। দুধ সাদা গায়ের রং, গোলাপি শর্ট ড্রেস এবং পায়ে হাই হিল জুতো। মেয়েটি সামনে এসে দাঁড়াতেই চমকে উঠল নীল। তুমি? এই মেয়ে আর কেউ নয়, নীলের কলেজ ক্রাশ সোহিনী। ওকে দেখে নীল খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে গেল। তুই তোকারি গালমন্দ কোনোটাই তো বাদ রাখেনি নীল। সোহিনীও এক রাশ বিরক্তি নিয়েই গাড়ি থেকে নামছিল, কিন্তু নীলকে দেখে সেও একটু থমকালো। দুজনেই কিছু একটা বলতে যাবে, তার আগেই গাড়ির ডান দিকের হেডলাইটের দিকে চোখ পড়ল সোহিনীর, আর অমনি ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। প্রচন্ড জোরে ধাক্কা লাগায় ডান দিকের হেডলাইট ভেঙে গিয়েছে। সোহিনী চিৎকার করে উঠল, ওহ মাই গড, মাই কার! নীল, এই বিচ্ছিরি স্কুটারটা তোমার, তাই না? দেখো, তোমার ওই সস্তা স্কুটারের জন্য আজ আমার গাড়ির কি অবস্থা হলো। দেখো, গাড়িটা একদম ব্র্যান্ড নিউ, কালই কিনেছি, আর আজকেই এর হেডলাইট ভেঙে চৌচির হয়ে গেল। সব তোমার জন্য হয়েছে, অপদার্থ কোথাকার! নীল অবাক। যা বাবা, আমি কি করলাম? আমার স্কুটার তো রাস্তার ধারে দাঁড় করানো ছিল, তোমার গাড়িটাই তো বরং এসে... শাট আপ, একদম বাজে বকবে না! নীলকে ধমক দিয়ে উঠল সোহিনী। এখন তোমার মতো থার্ড ক্লাস ছেলের কাছে আমাকে গাড়ি চালানো শিখতে হবে? নিজে রাস্তার মাঝে স্কুটার রেখে আমার ড্রাইভারকে গালিগালাজ করছো? এই হেডলাইটটা সারাতে জানো কত টাকা লাগবে? ইটস কস্টলিয়ার দ্যান ইউর ব্লাডি পকেট মানি।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সোহিনী। রাস্তা দিয়ে যাতায়াত করা লোকগুলো ঘুরে ঘুরে সোহিনী নীলের ঝগড়া দেখছিল। নীল সামলানোর চেষ্টা করছিল। দেখো সোহিনী, তুমি ভুল করছো, এখানে কিন্তু আমার কোনো দোষই নেই। প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন হেয়ার। আমি একটা জরুরি কাজে এসেছি। ওয়াও, তুমি জরুরি কাজে এসেছো? তোমার কোনো দোষ নেই। তুমি ধোয়া তুলসী পাতা, আর আমি তো এখানে ঘাস কাটতে এসেছি, তাই না? তেলে বেগুনে জ্বলে উঠল সোহিনী। বাই দ্য ওয়ে, এই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তুমি কি করছিলে? হ্যাঁ, এইসব জায়গায় তোমার মতন 5 পয়সার লোককে মানায় না। কথাটা বলেই হঠাৎ মনে পড়ে গেল গত সপ্তাহে কাগজে সোহিনী একটা বিজ্ঞাপন দেখেছিল, যেখানে বলা হয়েছিল রায়চৌধুরীদের অফিসে নতুন সিকিউরিটি গার্ড নেওয়া হবে। সোহিনী ভেবে জিজ্ঞেস করল, তুমি নিশ্চয়ই এখানে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য এসেছো, তাই না? সিকিউরিটি হয়ে গেস্টের গাড়ির এমন খারাপ অবস্থা করলে তুমি? নীল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সোহিনী খপ করে ধরল নীলের হাতটা। চলো আমার সাথে, তোমার নামে কমপ্লেইন করব। আমিও দেখি তুমি কিভাবে এখানে কাজ করো। সোহিনীর আচরণে ঘাবড়ে গেল নীল। ভেতরে রায়চৌধুরীদের সব বোর্ড মেম্বার্সরা অপেক্ষা করছে। সোহিনী যদি এভাবে নীলকে নিয়ে ঢোকে, তাহলে তো নীলের সাথে সাথে রায়চৌধুরীদেরও নাক কাটা যাবে। নীল আটকানোর চেষ্টা করলেও শক্ত হাতে সোহিনী ধরে রেখেছে নীলের কবজি। ঘাবড়ে যায় নীল। আজ বুঝি একটা কেলেঙ্কারি ঘটবে।